স্যার, অনেক সময় আসলে আমাদের শারীরিকভাবে অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু আমরা লক্ষণ দেখে অনেক সময় বুঝি না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে পিএলআইডি এটার আসলে লক্ষণগুলো কি কি? ধন্যবাদ আপনাকে। পিএলআইডি হচ্ছে কোমরের ডিস্ক প্রোলাপস। সেটা হচ্ছে কোমরের যদি আমাদের, আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। জি। এই যে দেখেন, এগুলো হচ্ছে কোমরের হাড়। দুই হাড়ের মাঝখানে যে ডিস্কগুলো আছে এই ডিস্কগুলো বিভিন্ন কারণে, বসা, চলা ফেরা, কাজকর্ম, অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, বিভিন্ন কারণে ডিস্কগুলো প্রোলাপসে এইভাবে বের হয়ে আসে। আচ্ছা। তো পিএলআইডি এই যে প্রোলাপস হয়ে যাওয়ার কারণে দেখা যায় আমাদের পিছনে নার্ভগুলো দেখা যায়, দেখেন এই যে নার্ভ, এই নার্ভগুলা কম্প্রেস হয়। অনেক সময় ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, বা সেন্ট্রালি পিছনে হতে পারে। এই নার্ভগুলো আমাদের পায়ে চলে গিয়েছে। যেহেতু নার্ভ কম্প্রেশন হয়, প্রথম কমপ্লেইনটি হচ্ছে পেইন হবে। আচ্ছা। কোমর ব্যথা। রোগী কোমর ব্যথার কথা বলবে, ব্যথার সাথে পা অবশ, ঝিঝি, বা অনেক সময় রোগী দীর্ঘ সময় বসে থাকতে পারতেছে না, সে বলে যে আমি বসলেই, একটু দীর্ঘ সময় বসলেই তার কষ্ট হয়। আচ্ছা। কিছু রোগী কমপ্লেইন করতে পারে যে আমি হাঁটতে পারি না, মানে কিছু দূর হাঁটার পর তাকে দাঁড়াতে হয়, দেন আবার বসতে হয়। অনেক সময় পায়ের পাতা অবশ, ঝিঝি ভাব লাগে, জ্বালা পোড়া, নড়াচড়ায় মানে মুভমেন্ট করলে, যেমন স্পেশালি সামনে ঝুঁকতে কষ্ট হয়, বা সামনে ঝুঁকতে গেলে তার ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। পিএলআইডি মূলতই হচ্ছে আপনার কোমর ব্যথা, পা ব্যথা, এটা কমন। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় অবশ ভাব, যেটা আমি বললাম। আর মেজর মানে খুব সিরিয়াসলি যদি হয়, তখন কিন্তু পা দুটোই প্যারালাইসিস হয়ে যেতে পারে, বা পক্ষাঘাতগ্রস্ত, বা পায়ের পাতা ফুট ড্রপ হয়ে যেতে পারে, প্রস্রাব পায়খানা প্রবলেম দেখা দিতে পারে, যে ধরে রাখতে অসুবিধা হচ্ছে বা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, পায়খানারও সেম প্রবলেম দেখা দেয়। এবং রোগীর আমরা বলি পেইন স্কেল আছে, আমরা যে গ্রেডিং স্কেল করি 0 to 10, 10-এ চলে যায় পেইন, এবং রোগী অনেক সময় বলে স্যার মনে হয় আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে, মানে তীব্রতার কারণে। এগুলি হচ্ছে কমন সমস্যা। আর এই পিএলআইডি দীর্ঘদিন যদি চলে, ধরেন প্রপার ট্রিটমেন্ট হলো না, রোগী জানলো না, অনেক সময় রোগী কি করে ম্যানেজ করার চেষ্টা করে পেইন কিলার খেয়ে কিছুদিন রেস্টে থেকে তখন পা শুকিয়ে যেতে পারে। দেখা যায় যে আমরা একটা পা আরেক পা তুলনায় অনেক শুকিয়ে গেছে, মাসেল ওয়াস্ট, একেবারে শুকিয়ে যেতে পারে, জোড়াগুলা ফিক্সড হয়ে যেতে পারে হাঁটু বা অ্যাঙ্কেলে। এগুলো হচ্ছে কমন মানে উপসর্গ। স্যার, সাধারণত যেটা হয় যে কোনো ধরনের সমস্যা হলে প্রথমে আমরা মেডিসিনের দিকে নির্ভরশীল হই, একটা পর্যায়ে যখন বিষয়টা জটিল হয়ে যায় তখন অপারেশনের কথা চিন্তা করি। পিএলআইডিরও তো অপারেশন আছে, অনেক সময় কি অপারেশনের পরেও এটা আবার ব্যাক করে? পিএলআইডি যেটা হচ্ছে আমরা 90% রোগী উইদাউট সার্জারিতেই সুস্থ করা সম্ভব। এই ক্ষেত্রে আমরা আধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করে থাকি। আপনি যে মেডিসিনের কথা বলছেন, কনজারভেটিভ চিকিৎসা, এগুলা এবং বিভিন্ন নিয়মকানুন। কিছু কিছু ক্ষেত্রে 5% to 7% রোগীকে সার্জারি করতে হয়। কোন রোগীগুলো, যেটা আমি ইতিপূর্বেই বলেছিলাম, যে প্রস্রাব পায়খানা প্রবলেম, পা অবশ হয়ে যাওয়া বা ফুট ড্রপ, তখন খুব আর্জেন্টলি সার্জারি করতে হয়। তো সার্জারি করার আগেই রোগীর কিছু কিছু প্রবলেম তৈরি হয়ে যায়, ওই যে বলছিলাম প্যারালাইসিস ভাবগুলা, তো এইগুলা থেকে যেতে পারে। তারপরে পোস্ট সার্জারি রোগী রিকারেন্ট হতে পারে। ধরেন আপনার এই যে ডিস্কটা কেটে বের করা হলো, ফেলে দেওয়া হলো, কিন্তু রেজিডুয়াল মানে বাকি কিছু অংশ দুই হাড়ের মাঝখানে থেকে যেতে পারে, এই যে, তো এইটা কিন্তু পরে আবার বের হয়ে আসতে পারে। এটা সাধারণত ইয়াং রোগীদের ক্ষেত্রে হয়, বয়স্কদের কম। ধরেন 50 আপ রোগীদের সাধারণত আবার রিকারেন্ট হয় না। আর অনেক সময় এটা কমপ্লিকেশন হতে পারে, যেমন সার্জিক্যাল ইনফেকশন হতে পারে, মানে পোস্ট অপারেটিভ ইনফেকশন, একেবারেই এটা কমন। অনেক সময় পিএলআইডির কারণে পরবর্তীতে হাড় সরে যেতে পারে অপারেশন পরবর্তী। এটা হচ্ছে লেস কমন কমপ্লিকেশন, বাট হতে পারে। এখন ধরেন L4-5 ডিস্ক প্রোলাপস অপারেশন হলো, কিছুদিন পর রোগী যদি মেনটেন না করে, এক্সারসাইজ না করে, ফিজিওথেরাপিটিক ট্রিটমেন্টে না যায়, এই L3-4, 2-3 এগুলাও কিন্তু প্রোলাপস হওয়ার একটা চান্স থাকে। আপনি মেইনটেনের কথা বলছিলেন স্যার, মেইনটেনটা আসলে কিভাবে করা যেতে পারে? আসলে পিএলআইডি হওয়ার মূল কারণই আমি ইতিপূর্বে বলছি, আঘাত, ট্রমা, পশ্চারাল ট্রমা। পশ্চারাল কি, যেমন আমি বসছি, দেখেন আমি কিন্তু স্ট্রেট বসছি, মেরুদণ্ডটা সোজা করে। এই এডুকেশনটা আমাদের দরকার, মানে আমাদের সবাইকে জানতে হবে যারা ডেস্ক জব করে। আমরা বারবার বলছি মিডিয়ার মাধ্যমে যে সোজা হয়ে বসবেন, টানা বসে থাকবে না। অনেকে আছে সকাল 8টায় ঢুকলো অফিসে, বিকাল 5টা চেয়ারটা সারে, হয় না? এটা অভ্যাস হয়ে যায় দৈনন্দিন জীবনে, এটা মানুষ জানে না। তো আমরা সেটাই সচেতন করার ট্রাই করি যে আপনি 1 ঘন্টা পর পর একটু মুভ করবেন। মানুষ মাত্রই মুভমেন্ট করবে, মানুষের
মানে মানুষ আল্লাহ পাক পাঠানো হয়েছে মানুষকে বিচরণের জন্য। একদম। তো আমরা যদি একেবারে বসে থাকি, আপনি যত স্টেডি কাজ করবেন, ধরেন বসে থাকলেন, সে বসাটা নিচে বসে হতে পারে, চেয়ারে বসে হতে পারে, বা অনেকে সারাদিন শুয়ে থাকে, কাজ ওইভাবে করে না, বা অনেকে সারাক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, একই পশ্চার। এই যে এই অভ্যাসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে বলে কয়ে আসবে না। আমাদের কাজের ক্ষেত্রে কাজের ভুল যেন না হয়। আর্গোনমিক্স আমরা বারবার জোর দিই। ধরেন একজন ডেস্ক জব ওয়ার্কারের চেয়ারটা কতটুকু হাইট হবে, টেবিল কতটুকু হবে, কম্পিউটার কতটুকু হবে, এই যে আর্গোনমিক্যাল ফল্ট থাকে, এগুলো যেন কারেকশন করা হয়। তারপর যেমন গার্মেন্টস ওয়ার্কার দেখবেন প্রায় রুগী নিয়ে আমাদের কাছে আসে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, তাদেরও সেম ওই যে মেশিন প্রবলেম, বসার মানে হাইট অ্যাডজাস্টমেন্টের, আর্গোনমিক্যাল, শোয়ার প্রবলেম, এগুলো কমন। আমাদের প্রবাসীরা প্রায় দেখা যায় যে তারা ইনজুরি নিয়ে আসে, তারা মেরুদণ্ডে যে কাজটা কিভাবে করতে হবে জানতো না। আচ্ছা। তখন ওই মানে দীর্ঘদিন যখন সে তো ইয়াং, হ্যাঁ, তাতে সমস্যা ছিল না, সে যখন গিয়ে ওইভাবে কাজগুলা না বুঝে করে, জোর করে করে, প্রেসার দিয়ে করে, তখন এই ডিস্ক প্রলাপসটা এটা। স্যার, আপনার কথার মধ্যে থেকে একটা বিষয় আসলো, সেটা হচ্ছে আপনি বলছেন যে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে এটা সম্ভাবনাটা বেশি। ইয়েস। অনেক সময় আবার দেখা যাচ্ছে যে কিছু প্রফেশন আছে, লাইক আমি কি বলবো, যে যারা অ্যাথলেট বা প্লেয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে হচ্ছে, নিয়মতান্ত্রিকতার বাইরে গিয়ে যখন এই মুভমেন্টগুলো করতে হয়, তখন কিন্তু আমার মনে হচ্ছে পিএলআইডির সম্ভাবনাটা একটু বেড়ে যাচ্ছে। অবশ্যই যারা অ্যাথলেট আছে তাদেরটা হচ্ছে কি, তাদের তো প্রফেশনাল ফিজিও আছে, তাদের কিন্তু অ্যাথলেটের রুলস আছে। মানে যে কোনো খেলার আমরা খেলার ওয়ার্ম আপ, খেলার স্ট্রেচিং, মাসেল, এক এক প্লেয়ারদের এক এক রকম রুলস আছে। ধরেন ক্রিকেট প্লেয়ার একরকম, ফুটবল প্লেয়ারের একরকম, তাদের মাসেল বডি ফ্লেক্সিবিলিটি থাকে, হ্যাঁ, এবং স্ট্রেংথেন থাকে, মাসেলগুলা যথেষ্ট পাওয়ার থাকে, এবং নিউট্রিশনাল যে ব্যাপারগুলা থাকে এগুলো কিন্তু মেনটেন করা হয়। ধরেন পুষ্টির ঘাটতি যেন না হয়, পানি খাওয়া, প্রপার ডাইটিং, হ্যাঁ, এগুলা আমরা করে থাকি, এর জন্য এদের কম হয়। বাট আপনি যেটা বলছেন, যদি টেকনিক্যালি কোনোভাবে এটা হয়, তাদের ওইটা হতে পারে, প্রায় ইনজুরি হয়। ফুটবল প্লেয়াররা প্রায় পিএলআইডি হতে পারে, ক্রিকেট প্লেয়ারের হতে পারে, এই যে কোনো স্পোর্টসম্যান যে কোনো সময় হয়ে যেতে পারে। স্যার, পিএলআইডি সম্পর্কে অনেক ছোট ছোট তথ্য আপনার কাছে জানলাম, যেগুলো আসলে দর্শকরা জানলে তাদের জন্য হয়তোবা সচেতন হওয়ার জন্য অনেক সুবিধা হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।